হাসিনাকে বলছেন প্রধানমন্ত্রী, বিষয়টি অবশ্যই প্রধানমন্ত্রী তো আওয়ামী লীগের কেনা কিছু না। প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী। আর আপনি দেখেন না যে আওয়ামী লীগের নেতারা কোথা থেকে মাঝে মাঝে হঠাৎ করে ফুচকি দিয়ে মনে করেন উকি দিয়ে দুটা কথা বলছে যে আমরা আছি। না, এইভাবে না। আমার আপনি মানেন আর না মানেন, আপনি আমরা কিন্তু একরকম যুদ্ধের মধ্যে, আমরা যুদ্ধটা কাদের বিরুদ্ধে করছি? ওই রাজাকারদের বিরুদ্ধেই তো করতেছি। লাল বদর আল বদর এরা তো একই জিনিস, এদেরই তো আন্ডা বাচ্চা এরা। তো এদের বিরুদ্ধে যুদ্ধ, আমরা যেই যুদ্ধটা ৭১-এ করেছি, আমরা তো আসলে হ্যাঁ, আজকে ৫০ বছর পরে আমরা হয়তো যুদ্ধটা ওই 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 অবস্থাতে নেই, কিন্তু আমাদের এই যুদ্ধটা করতে যদি আরো ১ বছরও সময় লাগে, আমি ধরে নিলাম আরো ১ বছর, আমাদের নিজেদের প্রস্তুতির ডাইরেকশনটা কই? আমি তো কোনো ডাইরেকশন দেখছি না। আমরা চিন্তা করছি ইউনূস ওখানে যে কি করছে, অমুক কি করছে, এটা তো আমাদের বিষয় না। আমার তো দেশ আগে মাটি, আমার দেশের মানুষ। ইউনূস ওখানে কি করছে এটা আমার দেখারই বিষয় না। আমি যখন মাঠে নামি, তুর্যকাজী একজন এখানে আপনাকে মন্তব্য করেছেন যে আপনি বলছেন যে আপনি আওয়ামী লীগ নন, সাধারণ মানুষ, আবার বারবার শেখ হাসিনাকে বলছেন প্রধানমন্ত্রী, বিষয়টি অবশ্যই প্রধানমন্ত্রী তো আওয়ামী লীগের কেনা কিছু না। প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বাধীনতার পক্ষের প্রধানমন্ত্রী। আমি তো বলছি না খালেদা জিয়া আমার প্রধানমন্ত্রী, কারণ খালেদা জিয়া, জিয়াউর রহমান তো, আপনি জিয়াউর রহমানের হাত ধরে গোলাম আজম বাংলাদেশে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এই গোষ্ঠীটা ২১ বছরে ফেলে পুবে মনে করেন ঘাড়ে গর্দানে অনেক মোটা হয়েছে। এই জঞ্জাল মনে করেন আপনি তো ওভারনাইট শেষ করতে পারবেন না। আওয়ামী লীগের হাতে সুযোগ ছিল, তারা সেটা করেনি। আমি প্রধানমন্ত্রীকে আমি কিছু পয়েন্ট দিব, কারণ ঘটনা হচ্ছে যে আপনি দেখেন পরপর ৩টা নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় এসেছে, উনি কিন্তু চেষ্টা করেছেন, প্রথম ক্যাবিনেটের বুড়ো হাবড়াদের বের করে দিয়েছেন সেকেন্ড ক্যাবিনেট থেকে, নতুন একটা ফেজ নিয়ে এসেছেন, চেষ্টা করেছেন। তারপর থার্ড ক্যাবিনেটে যে উনি আবার পরিবর্তন এনেছেন, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি চোর, আপনি করবেন কি? আপনি কত চোর সামলাবেন? আপনি দেখেন না, আমাদের তো নৈতিকতার শিক্ষাটা হয় নাই। আমাদের সবজিওয়ালা ফরমালিন দেয়, আমাদের মাছওয়ালা ওজনে কম দেয়, আমাদের বাকির দোকানদার বাকির খাতায় ফট করে ৩টা লাইন লিখে দেয়। তো এইগুলো মানুষই যখন ক্ষমতায় যায়, তারা তো পুকুর চুরি করবে। তো উনি তো চেষ্টা করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা কর্নার হয়ে গেছে সবসময়। আমরা চাটুকারিতা খুব পছন্দ করি। চাটুকার পরিবেষ্টিত হয়েছিল প্রধানমন্ত্রী, উনি সামহাও ওইটা কিছুটা হয়তো এনজয়ও করেছেন। নাহলে তারা তারা এতটা কাল মানে এই দুঃশাসন মানুষের উপর চালিয়ে তারা কিভাবে টিকে থাকে? আমরা তো দেখেন, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যুদ্ধাপরাধীদের বিচারের পরে পরবর্তী সরকারের সময় প্রধানমন্ত্রী যেদিন সংসদে দাঁড়িয়ে শামীম ওসমানকে ডিফেন্ড করলো, শামীম ওসমান হয়তো প্রধানমন্ত্রীর জীবনে, আপনি ধরেন কোনোদিন আমাকে বাঁচিয়েছেন বা আপনি আমার জীবনের এমন একটা কাজ করেছেন, আমি আমার সারা জীবনের কৃতজ্ঞতা আপনার কাছে, আপনাকে আমি রক্ষা করব। কিন্তু আপনি যখন একটা সন্ত্রাসের বিরুদ্ধে, যার বিরুদ্ধে পরিষ্কার ডিস্টিংক্ট কিছু অভিযোগ আছে, তাকে যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে আমি তাকে রক্ষা করব, তখন তো আপনি আমাদের কথা তো আপনি ভাবলেন না, আপনি তো ভাবেন নাই আমাদের কথা। সেইখান থেকে তো আপনার সাথে আমার দূরত্ব তৈরি হচ্ছে, সেইখান থেকেই তো আমাদের দূরত্ব হচ্ছে। আমরা তো আপনাকে ভালোই বাসি, আমরা তো আপনাকে সারা জীবনই চাই। আপনি শোনেন, একটা কথা বলি, আমরা হয়তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমাদের প্রধানমন্ত্রী বয়স তো হয়েছেন, উনি তো অমর না। আপনি তো চিন্তা করেন তো, আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রীর যদি চোখটা ডোবে, আপনি কিন্তু ২০০ বছরের জন্য ডুবে যাব। এই কথাটা মানুষকে বোঝানোর জন্য, মানুষ কিন্তু ভিতরে ভিতরে সবাই বুঝছে, সবাই প্রস্তুত। শুধু আমাদের দিক নির্দেশনাই নেই, আমাদের কোনো নেতৃত্ব নেই। আমাদের নেতৃত্বের জায়গাতে কিছু ভালো মানুষকে আনেন, সামনে আনেন, যাদের উপর সাধারণ মানুষের ক্ষোভ আছে। আমি প্রতিপক্ষের ক্ষোভ তো থাকবেই,
জামাত শিবিরের ক্ষোভ তো থাকবেই, বিএনপির ক্ষোভ থাকবে, সেটা পলিটিক্যাল, তাদের পলিটিক্যাল মনে করেন তাদের পলিটিক্যাল অ্যাম্বিশনের কারণে সেই ক্ষোভটা থাকবে। কিন্তু সাধারণ মানুষের মনে যেই ক্ষোভ, সেই ক্ষোভটাকে তো আপনি অ্যাড্রেস করবেন। যেই সব লোকজন কথা বললে আমরা দূর থেকে দূর এর কথা শুনবো না, এর কথা বলি, সেই সব মানুষকে একটু আড়াল করেন। যাদের মিনিমাম গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে আনেন, তাদেরকে নিয়মিত তারা আপনি দেখেন কলিমুল্লাহ ভাই কথা বললে হয়তো 3টা লোক জাগে, ঠিক আছে? তসলিমা নাসরিনের আপনার টক শো দেখছিলাম, ঠিক আছে? সেখানে আপনি একটু পিছনে যান না, আমি 5ই আগস্টের আগে যাই, নির্বাচনের আগে যাই, আপনি দেখেন তো এইসব মানুষরা কি পরিমাণ উস্কেছে সাধারণ মানুষকে, উস্কেছে তো। আমরা কি আমাদের ওই কৃতকর্ম, হ্যাঁ আমার ভুল হতে পারে, পৃথিবীর সবচেয়ে সুন্দর ওয়ার্ড হচ্ছে আই এম সরি, সরি এবং থ্যাংক ইউ, এই 2টা শব্দ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুইটেস্ট ওয়ার্ড। আমার যদি ভুল হয়ে থাকে, আমার ভুল হতেই পারে, আমি তো মানুষ, প্রধানমন্ত্রী একটু ভুল হতে পারে, আমার একটা সরি বলা আমার জনগণের কাছে, আমার যদি আওয়ামী লীগের কাছে না, আমার জনগণের কাছে যদি আমি একটা সরি বলি, এটাতে আমি কিন্তু বড় হয়ে যাই, আমি ছোট হই না। আপনাকে আমি মাথায় তুলে নেব, আপনি সরি বলেন যে হ্যাঁ আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, আপনার দায়িত্বে ছিল, আপনি যাকে দিয়েছেন সে দায়িত্ব পালন করেনি, কিন্তু আলটিমেটলি তো আপনি প্রধান, আপনি একটা সরি বলেন। আপনি দেখেন মানুষ ঝাঁপিয়ে পড়বে আপনার জন্য, মানুষ চাচ্ছে আপনাকে। আমরা এই পাগল, এই এরা তো পাগল, এরা রিটার্টেড লোকজনের হাতে পড়েছি, আমার দেশটা বেহাত হয়ে গেছে। এই জিনিসটা অনুধাবন করানোর জন্য ভালো ভালো মানুষ যে যেখান থেকে আছে সমাজের, আমি এখানে আওয়ামী লীগ আর বিএনপি কাউকে আলাদা করছি না, যার এই যে ফজলুর রহমান সাহেব কত সুন্দর কথা বলছেন, হ্যাঁ এই আসাদ নূররা আর কি কিছু সারাক্ষণই তারা কিন্তু চিন্তিত, এরকম মানুষের সংখ্যা তো আমাদের আরো দরকার, আপনার মতো সুলতানা রহমান আমাদের আরো দরকার। আমরা নিজেদেরকে সংগঠিত না করে আমরা খালি ওদেরকে গালিগালাজ করে তো লাভ নেই, ওরা তো এই করতেই এসেছে রে ভাই। আপনি 71-এ তো আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল, তাই না? চায়না তো আমাদের বিরুদ্ধে ছিল, আমরা ওদের লাথি মেরে বের করতে পারি নাই কেন? পেরেছি কারণ আমাদের জনগণ সাথে ছিল। আপনি জনগণকে না নিয়ে আপনি যদি একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকেন, আপনি এই বিভাজন মানে আমি আপনার জন্য জীবন দিয়ে লড়বো না। আপনি কালকে ডাক দেন, আমি তুর্য কাজী সবার আগে যুদ্ধে যাব, আমার হাতে একটা বন্দুক দেন, আমি যুদ্ধে যাবো, আমাকে ট্রেনিং দেন, আমি যাব। আর শুধু আমি না, আমার মতো হাজার হাজার প্রবাসী আছে যারা যাবে। এটা আমার দেশের প্রশ্ন, আমার মাটির প্রশ্ন, আমার মায়ের প্রশ্ন, এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো আর কি সুবিধাবাদী কথাবার্তার কোনো সুযোগ নেই। হ্যাঁ আমরা এমন ভাবে গা বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলি যে আপনি ক্ষমতায় আসলে আপনিও মারবেন না, কলিমুল্লাহ ভাই ক্ষমতায় আসলে কলিমুল্লাহ ভাইও মারবে না, হ্যাঁ কেউ যাতে আমাকে না মারে, আমি সেই জায়গাটা বাঁচে আমার এখানে, আমি এইভাবে বাঁচতে পারবো না। আপনি ভাবতেছেন আপনি এইভাবে বাঁচবো, আমি এইভাবে বাঁচতে পারবো না। আমাদেরকে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়তে হবে, এবং এই ঝাঁপায় পড়ার জন্য আমার নেত্রীকে আমার দেশে আসতে হবে। আসেন, আপনি বর্ডারে 1 কোটি লোক যাবে, আপনাকে নিয়ে আসবে, আপনি আসেন দেশে, আমরা আপনাকে চাই, আপনি দেশে আসেন, আমাদের কারো উপর নির্ভর করতে না, আমাদের জনগণের উপর আপনি নির্ভর করেন, আমরা আসবো, আপনি আসলে আমরা আপনাকে আমরা জীবন দিয়ে আপনাকে আমরা রক্ষা করবো, আপনাকেই আমাদের দরকার। আপনি ভুলে যান এই যে আমি এইসব ক্র্যাপদের নিয়ে, এই যে আসিফ নজরুল এইসব, এরা ক্র্যাপ, এরা বিষ, এরা দেশের কেউ না, আমার মতো দেখতে আপনার মতো এখন আমাদের যুদ্ধটা একটু কঠিন হবে, এইবারের যুদ্ধটা কঠিন হবে, আগের পাকিস্তানিদের চেহারা দেখে আমরা চিনতাম এরা শালা বিহারি পাকিস্তানি, এদের চেহারাটা চিনতাম। আর এখনকার গুলা এরা কিন্তু আমার আপনার মতোই দেখতে, আমার ঘরেই রাজাকার আছে, আমার রক্তের মধ্যেই রাজাকার আছে, আমি একটু দুইটা দূরে যাই, আমি তো এই কারণেই এই যুদ্ধটা কঠিন, এই কারণেই আমাদের অনেক বেশি সংগঠিত, অনেক বেশি পরিকল্পনার আন্ডারে আমাদের এই ইয়েটা দরকার। এবং আমাদের প্রবাসী সরকার কেন গঠন হচ্ছে না আমি জানি না, আমাদের দেশ তো আসলে বেহাত হয়েছে, আমরা তো এই দেশ লুট হয়ে গেছে, এই লুট হয়ে গেছে, এটা তো কারো বুঝতে বাকি নেই। আর আমাদের প্রধানমন্ত্রী কি কি করেছেন এই ফিরিস্তি আর শুনতে চাই না, এটা আমরা জানি, এটা আমরা জানি, দেশের সমস্ত মানুষ জানে, প্রত্যেকটা গরিব মানুষ জানে যে
তারা বাংলাদেশের গত 15 বছরে তারা কি কি সুবিধা পেয়েছে, আমাদের দেশ কত আগায় গিয়েছিল। একটা দেশ আগায় যাওয়া দেশকে পা টেনে, এটা আমাদের বাঙালিদের ক্যারেক্টার, আপনি উপরে ওঠেন আমি আপনার লেজ ধরে টেনে নামায় দেব। এটার থেকে আমাদের বের হতে হবে, এটার থেকে আমাদের। এবং আপনারা যারা ভাবছেন যে কি হয় কি হয় দেখি না কি হয় দেখি না কি হয়, আচ্ছা অমুকের সাথে মিটিং তমুকের সাথে মিটিং, এগুলোতে কিচ্ছু হবে না আমার জনগণ যতক্ষণ মাঠে না নামবে। জনগণ মাঠে নামুক, আমেরিকাও লেজ তুলে পালাবে, পালাবেই পালাবে। আমার শক্তির চেয়ে, আমার জনগণের শক্তির চেয়ে আমি বিশ্বাস করি না অন্য কোনো শক্তি এখানে পার পেয়ে যাবে। বহু মানুষ, অসংখ্য মানুষ আজকে 10টা মাস একটা ঘরের মধ্যে বন্দি জীবন যাপন করছে, কোনো ক্রমে হয়তো একজন সদস্য যে বাজার করে এনে ঘরে ঢোকে, আলো বাতাস দেখে না। এইভাবে কতদিন যারা নেতারা আছেন তারা তো বাইরে চলে গেছেন, আমি তাদেরকে দোষ দিচ্ছি না। তারা ইনফরমেশন দেই, আমি এটি আমার নিজেরও জানা ছিল না। আমরা জানি যে আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে, রাইট? আসলে কথাটা কজন পালিয়েছে বা কজন বিদেশে গেছে, আপনি যদি সেদিকে দেখেন, এখন এই মুহূর্তে অন্তত 100-র উপরে এমপি আওয়ামী লীগের সংসদ সদস্য জেলে বন্দি আছে। তাহলে 300 সংসদ সদস্যের মধ্যে যদি 100 জেলে বন্দি থাকে, দেশের বিভিন্ন জায়গায় হয়তো আত্মগোপনে আছে আরো শতাধিক, তাদের অনেকেই তো বের হতে পারেনি দেশ থেকে, রাইট? আচ্ছা একটা কথা বলেন তো, ধরেন নেতাদের ফেস থাকে না, আপনি প্রথম লাইনের, আমি সেকেন্ড লাইনের, আরেকজন থার্ড লাইনের, তা আমাদের ফেস গুলো কই? তো সেইটা তো অনেকে অভিযোগ করেন শেখ হাসিনা সেরকম কোন নেতৃত্ব বিকশিত হতে দেননি। তাহলে আমাদের সেই, আমি আমি ধরে নিচ্ছি আমাদের সময় লাগবে, আমি ধরে নিচ্ছি, কিন্তু আমার সেই ডাইরেকশনটা কই? আমার তো সেই পথটা দেখতে হবে যে হ্যাঁ এই পথে গেলে আমি 6 মাস পরে, 9 মাস পরে, 2 বছর পরে আমি এই জায়গায় যাব, সেই ডাইরেকশনটা কই? এনারা তো ঘুমায় আছেন। যারা পালিয়ে গেছেন তারাও কিন্তু, তাদেরকে আমি এতটুকু ইয়ে করছি, তারা দেশপ্রেমিক। যারা দেশে থেকে, আপনি দেখেন না ভোল পাল্টেছে, এই যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, এই যে তারপরে আপনাদের সাংবাদিক কি বুলবুল পরের দিনই যে মনে করেন জামাতের আমিরের সাথে চা বিস্কুট খেয়েছে ইয়েতে বসে, দেখেননি আপনারা? এরাও তো, এদেরকেও তো আওয়ামী লীগের বলেই আমরা চিনতাম, তাই না? তো যারা ওইখানে এখনো রয়েছে এবং মিলমিশ করে আছে, এরা দেশপ্রেমিক না, এরা রাজাকার। পালিয়ে গেছে যারা, তারা দেশপ্রেমিক, তাদেরকে বলে তারা ইউনাইটেড হোক। আবার 71-এর মতো আমরা ইন্ডিয়াতে ট্রেনিং নেই। 71-এ নাকি মাত্র 4 লক্ষ মুক্তিযোদ্ধা সশস্ত্র যুদ্ধ করেছে, তাই না? তাহলে আমাদের 3 গুণ জনসংখ্যা বেড়েছে, 3 গুণ, ধরলাম 20 কোটি। তাহলে 4 লক্ষ, তার মানে আমার 1 কোটি লোক দরকার। আওয়ামী লীগের নেতাই তো আছে 2 কোটি, মানে রেজিস্টার, মনে করেন রেজিস্টার খাতা কলমে। না কাজী পুত্র, আপনি 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 কেন মনে করছেন আওয়ামী লীগ কি এই দেশকে উদ্ধারের দায়িত্ব আওয়ামী লীগের কাঁধেই কেন বা পড়েছে? না, আওয়ামী লীগ, হ্যাঁ আমাদের আর কোন, আপনি কার, আচ্ছা ঠিক আছে, আপনি বামদের উপরে নির্ভর করে, আমাদের কে আছে? আমাদের আছে জামাত, আমাদের আছে বিএনপি, আমাদের আছে আওয়ামী লীগ, আর আমাদের আছে জাতীয়বাদী। আপনি বাকি তিনটার পোশাক দেখেন, আমি তো বললাম আপনি কোটটাই পরে আছেন, আমি দাড়ি টুপি পরে আছি। আর এরা তো এক, এদের ফান্ড তো এক জায়গা থেকে আসছে, এদের জন্ম তো, এদের শিকড় তো এক জায়গায়। তো এদের মধ্যে বিরোধ হলে কতটুকু হতে পারে? ওই ধরেন খাবার নিয়ে একটু কামড়া কামড়ি হয়, আমার সাথে আপনার একটু মারামারি হয়, তারপরে আবার কিন্তু মূল যখন 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 আওয়ামী লীগকে প্রতিহত করার ব্যাপার আসে, আমরা তিনজন এক জায়গায় হয়ে যাই। না, এখন জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তার দলকে আপনি মুক্তিযোদ্ধার কাতার থেকে খারিজ করে দিচ্ছেন কেন? মুক্তিযোদ্ধার কাতার থেকে খারিজ করে দিচ্ছি, আমি দলকে খারিজ করে দিচ্ছি না। আমার কথা হচ্ছে যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আমাদের দেশের ডাইরেকশনটা তো পাকিস্তানের দিকেই গেছে, তাই না? আমাদের দেশটার ডাইরেকশনটা তো পাকিস্তানের প্রেমের দিকেই গেছে। ইসলাম ইসলাম করে আপনারা মাথা খারাপ করে দিচ্ছেন। ভাই ধর্ম তো যার যার তার তার। আপনি পড়েন না আপনার নামাজ, নামাজের সাথে আমার রাষ্ট্রের সাথে ভালোবাসার সম্পর্কটা কোথায়? নামাজ কি আপনাকে বলে যে দেশের বিরুদ্ধে আপনি আপনার শত্রুর সাথে হাত মেলান? এটা বলেন আপনার নামাজ? তাহলে ধর্ম ধর্ম ধর্ম, প্রধানমন্ত্রীকে আপনি একটু জিজ্ঞেস করেন, আমি তো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর বিনয়ের সাথে জিজ্ঞেস করি, এই যে
কত 300 মসজিদ বানিয়েছেন, মোল্লা দুইজনের চাকরি দিয়েছেন, একজন হুজুর নামাজ পড়ায় আর একজন মুয়াজ্জিন আজান দেয়। একটা ভোট প্রধানমন্ত্রী পেয়েছে তাদের? পাবে? আমরা তো বুঝেছি, প্রধানমন্ত্রী বোঝেন, প্রধানমন্ত্রী তো অনেক জ্ঞানী মানুষ, উনি বোঝেন নাই কেন? আমরা তো বুঝতে পেরেছি এই একটা ভোটও এদের না। আপনি তো এই জিনিসগুলো একটু একটু করে মানে আপনার চারিদিকে আপনি নিজেই জাল পেতেছেন। ধর্মকে প্রশ্রয় দিতে যে আজকে আমাদের দেশকে আপনি বিপন্ন করে ফেলেছেন। জি, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আলোচনাটি অন্যদিকে চলে গেল। এটাও সত্যি আলোচনারও দরকার আছে। আমি সরি না, যে না, আমি না, না, হয়তো একটু এক্সাইটেড, না, কারণ না, 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 আমার কাছে আমার দেশ মাটি এর বাইরে আর কিছু নেই। জি। আমি সাজাই গুছাই সুন্দর করে টেকনিক্যাল কথা বলতে পারি না, আমার জ্ঞানও খুব কম। আমি আমি সাদাকে সাদা দেখি, কালোকে কালো দেখি স্বাধীনতার প্রশ্নে। এখানে আমার কোনো মাঝখানে কোনো গ্রে লাইন নেই। যারা গ্রে লাইন নিয়ে আপনি দেখেন না এখনকার, আমি সরি আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি না, না, কলিমুল্লাহ না, ভাই না, বলুন। না, না, উনি প্লিজ বলুন। হ্যাঁ। এই যে দেখেন, এই যে কিছু জার্নালিস্ট ক্র্যাপ 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 বস্তা পচা, মাসুদ কামাল, হ্যাঁ, তারপর জিল্লুর কি উস্কানিটা দিয়েছে। মাসুদ কামালের মতো আজকে আজকে মিউ মিউ করে ইউনুসকে গালি দিচ্ছে কেন? তাদের তো গালি দেওয়ার কথা না, তাদের তো দোস্ত ইউনুস। তারা তো খুব জীবন জীবন দিয়ে চলেছে, হাসিনা চলে যাক, হাসিনা চলে যাক করেছে, এবং নাজমুল প্রধানমন্ত্রীকে হাসান কত কলিমুল্লাহ শেখ হাসিনার অনেক বেয়াদবের মতো একটা পচা মাল বলেছে। আমি তো মনে করেন আমাকে দেন না বন্দুক, আমি একটা লোককে মারতে গেলে আমি ওই মাসুদ কামালকে মারবো। প্রধানমন্ত্রীকে বলে যে পচা মাল, কত বড় আসপর্দা তার! জানোয়ার এগুলা। আচ্ছা, এই এইগুলা মনে করেন এই যে ইউটিউব করে এই মনে করেন এখন এদের কেউ, আপনি দেখেন এদের ভিউ টিউ কেউ কেউ দেখে না, কিন্তু মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষ বুঝে গেছে যে এগুলো ক্র্যাপ। এরা আলু আলু রুটি জন্য এইসব করেছে। টাকা পয়সা কে কত পেয়েছে আমি তো জানি না, কলিমুল্লাহ ভাই ভালো জানেন। কলিমুল্লাহ, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনিও কিন্তু শেখ হাসিনার অনেক সমালোচনা করতেন। অনেকেই এটা বলেন যে কি বলবো, শেখ হাসিনা সরকারের আগে, তার পতনের আগে যেসব ভাষায় আপনি তার সমালোচনা করতেন, এখন আপনি যেরকমটি ডক্টর ইউনূস কলিমুল্লাহ ভাইদের সবচেয়ে বড় তো কলিমুল্লাহ ভাইদের এক ধরনের গ্রহণযোগ্যতা আছে, কারণ ওনাদের গায়ে কোনো আওয়ামী লীগের ট্যাগও নাই, বিএনপির ট্যাগও নাই। তো যার কারণে ওনাদের কথাই কিন্তু মানুষ, ধরেন আওয়ামী লীগের একটা নেতা একটা সত্যি কথা বললেও ৩ বার আমরা ভাবি বোধহয় বেশি কথা বলছে বা বাড়তি কথা বলছে বা বানিয়ে বলছে। কলিমুল্লাহ ভাইরা একটা সুন্দর করে মিষ্টি করে কথা বললে ওটা ছেড়ে দিলে বাজারে, ওটা কিন্তু বাজারে মানুষ খায়, বেটার দেন পলিটিশিয়ান। তো কলিমুল্লাহ ভাইদের ভূমিকায় এই সাধারণ মানুষকে মাঠে নামিয়েছে। আমরা আমাদের যে যার জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি, আমাদের ভুল হতে পারে, আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করি, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করি। আমাদের বন্যা এসেছে, সাপ ব্যাং এখন। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলতে চাই, সরি আমি সেটা হচ্ছে যে যারা ফিরে আসছে, যারা আর কি তাদের ভুলটা রিয়েলাইজ করেছে যে তারা ভুল করেছে, তাদেরকে ট্রল না করা উচিত। ঠিক আছে, এখন বন্যার সময় আমরা একটা জায়গায় ফেরত আসি, হ্যাঁ, তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না, তারা আবার সাপের কামড় দিতে পারে, কিন্তু তাদেরকে তাদেরকে দূরেও ঠেলে দেওয়া যাবে না, কারণ আমাদের এখন মানুষ দরকার, আমার দেশের মানুষ দরকার, ঐক্যের দরকার।